নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকে হট আলোচনা হয়, আপনারা প্রত্যেকে জানেন। প্রত্যেকটা পর্ব আপনারা মন দিয়ে দেখছেন, শুধু তাই নয়, আপনারা বিভিন্ন রকম কমেন্ট করছেন, যে বিশ্লেষণ আপনারা শুনছেন এক একটা পর্ব থেকে। আপনারা সেই পর্ব নিয়েই বিভিন্ন রকম কমেন্ট করছেন এবং আপনাদের মতামত, সুচিন্তিত মতামত আপনারা জানাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন এমপি দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু উত্তাল বঙ্গ রাজনীতি। কেন উত্তাল বঙ্গ রাজনীতি? কারণ তিনি যেদিনকে জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে সস্ত্রীক, তিনি রিসেন্টলি বিয়ে করেছেন, আপনারা প্রত্যেকে জানেন, বিবাহে তিনি আবদ্ধ হয়েছেন, তার স্ত্রীকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। সেই নিয়ে কিন্তু বিজেপিতে তোলপাড়। একদিকে কিছু নেতা বলছেন যেতেই পারেন, আবার কিছু শ্রেণীর মানুষজন এবং নেতৃত্বস্থানীয় বলছেন না, হতে পারেন না। এমনকি বিজেপির দিলীপ ঘোষ ঘনিষ্ঠ যারা, তাদেরকে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাড়া করছেন যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি যাবেন এবং তার পাশে বসবেন। আমাদের প্রশ্ন, তাহলে দিলীপ ঘোষ কেন গেলেন? কি চাল দিলেন? কি বার্তা দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় যারা রাজনীতি করেছেন তারা এখন নেতা হচ্ছেন। স্পষ্ট কার দিকে তিনি উদ্দেশ্য করে কাকে বললেন আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে সুকান্ত, শুভেন্দু, দিলীপ, এই যে ত্রয়ী, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট বিজেপির সাংগঠনিকভাবে 2026 ইলেকশনে যাওয়ার আগে। এই নিয়ে আমাদের আজকের আলোচনা। পরবর্তী কী পদক্ষেপ করবেন দিলীপ ঘোষ? তিনি যদি দল ছাড়েন, তৃণমূলের লাভ নাকি তার থেকে ক্ষতি বেশি বিজেপির, নাকি কারোরই কোন দিকে পাল্লা ভারী? চুলচেরা বিশ্লেষণ। এই জন্য প্রভু ক্ষমা করো কেন বললাম বিস্তারিত শুনবেন। অর্কপ্রভ সরকার আছেন আমার বাদিকে বসে, হট সিটে হট টকে, যার বিশ্লেষণ আপনারা শুনছেন, পর্বের পর পর্ব শুনছেন, প্রচুর মানুষজন শুনছেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। অর্কদা, প্রভু ক্ষমা করো, যেটা আমি প্রথমে বললাম, মানুষজনের মনে প্রশ্ন, কেন প্রভু ক্ষমা করো? আপনার ব্যাখ্যা। প্রথম কথা হলো, অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে জগতের নাথ জগন্নাথের মন্দির উদ্বোধন হলো, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হলো। জগন্নাথ হচ্ছেন লিভিং গড। আমরা কি বলি? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিন্তু প্রভুর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাটা হয়ে গেল গৌণ, আর মুখ্য হলো কলতলার ঝগড়া। দিলীপ ঘোষ গিয়েছিলেন, খুব ভালো কথা, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, সরকার আমন্ত্রণ জানিয়েছে, তিনি গিয়েছিলেন, কিন্তু দল ওনাকে অনুমোদন করেনি। উনি যদি ভাবেন উনি সব ক্ষেত্রেই দলের থেকে আলাদা বা দলকে কুচপরোয়া নেই, বিজেপি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। উনি বিজেপিতে ক্লোজ চ্যাপ্টার, উনি তৃণমূলে যাবেন, বা না গেলেও এরকম বক্তব্য লাগাতার দিয়ে যাবেন যাতে বিজেপির ক্ষতি হয়। আসলে দিলীপবাবু হতাশায় ভুগছেন, সাংগঠনিক পদ নেই, নির্বাচিত প্রতিনিধিও নন, তাকে সাংগঠনিক পদ দেবে না, কারণ তার বিরুদ্ধে রাজ্য থেকে অনেক অভিযোগ গেছে। সেই অভিযোগগুলো যে সব মিথ্যা সেটাও নয়। এখন প্রশ্ন হলো, দিলীপবাবু যদি ভগবান দর্শনের জন্যই যেতেন, তাহলে পরের দিন সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে রাজনীতির কথা বলতেন না। সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করলো বলেই আমি বলতে শুরু করলাম। কেন? তিনি তো তখনও ছিলেন দীঘাতে, 24 ঘন্টাও হয়নি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আর তিনি তো রাজনৈতিক কর্মসূচিতে যাননি। তিনি 2 দিন অপেক্ষা করতে পারলেন না তার যা ক্ষোভ, যা দুঃখ আছে সেগুলো বলার জন্য? তিনি ওই সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে বলতে শুরু করলেন। আর একটা অদ্ভুত জিনিস দেখছি, তিনি ভীষণ আমি সর্বস্বতায় ভোগেন।
আমার সময় ওই ছিল, আমার সময় ৭৭ জন বিধায়ক ছিল, আমার সময় ১৮ জন সাংসদ ছিল। উনি সভাপতি ছিলেন, ওনার টিম কাজ করেছিল। শুভেন্দু অধিকারী তখন বিজেপির সদস্য, এবং ১৮টা আসন জেতার পর অমিত শাহ দিলীপ ঘোষকে কৃতিত্ব দেননি, দিয়েছিলেন মুকুল রায়কে। আর দিলীপ ঘোষ বাংলার রাজনীতি সম্পর্কে কতটা ওয়াকিবহাল, উনি ছিলেন সঙ্গের প্রচারক, বিজেপি তাকে এনে দায়িত্ব দিয়েছে, তিনি সাফল্য দেখিয়েছেন। তা সাফল্য দেখিয়েছেন মানে এই যে সব কৃতিত্ব তার, ইনি তো টিম ম্যান নন, ইনি তো খুব কি বলবো, নিজেকে আমিত্বটাই প্রাধান্য পায়। নিজেকে তুলে ধরতে খুব বেশি আগ্রহী। রবীন্দ্রনাথের কথা ছিল, আমার এই দেহখালি তুলে ধরো। প্রথম কথা, তিনি গিয়েছিলেন ওখানে শুভেন্দু অধিকারীকে খাস্তা করতে। না, আমার সেখানেই পরের প্রশ্ন, কিন্তু তার আগে অর্কদা, আমরা যেটা নিয়ে কথা বলছি, অর্থাৎ যে আপনারা এখন ভিডিও দেখবেন, সেই ছবি দেখবেন আপনারা, যেখানে মুখ্যমন্ত্রী এবং ঠিক তার পাশেই দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি, এবং তার স্ত্রী তার পাশে। এবং তারপর দিলীপ ঘোষ কি ঠিক বলেছেন শুনুন। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি, আর মিত্র করেছি বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছে। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরও বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। অর্কদা, আপনি যে কথাটা বলছিলেন যে এখানে আমিত্বটাই এখানে প্রাধান্য পাচ্ছে, তাহলে সেইখানে দাঁড়িয়ে যে কথা দিলীপবাবু বলছেন যে আমি জার্সি বদলাই না, আমি মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হতে আসেনি, কাকে বলছেন বোঝা যাচ্ছে। তাহলে সুকান্ত, দিলীপ এবং শুভেন্দু, এটা কি তৃণমূলের চাল নাকি, যেটা আপনি বললেন দিলীপবাবু কোনটা হচ্ছে? তৃণমূল প্ল্যান করেছে বিজেপির মধ্যে। অভিযোগ, ওনার সঙ্গে তৃণমূলের দীর্ঘদিন ধরে যোগাযোগ, সেটা এখন সামনে এসছে। আরে শুভেন্দু অধিকারী ৩৫ বছর রাজনীতি করছেন। ও যখন তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসের ওই একমাত্র নেতা যে মমতার ছবি ছাড়া নির্বাচনে জেতার ক্ষমতা রাখত। ও তো নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। এবারেও তো পূর্ব মেদিনীপুর জেলার 2টো লোকসভা সিট বিজেপিকে দিয়েছে, হয়তো পুরো সফল হতে পারে। হ্যাঁ, তা শুভেন্দু অধিকারী উড়ে এসে জুড়ে বসা নেতা নয়। উনি ৩৫ বছর রাজনীতি করছেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে সব কিছু। দিলীপবাবু ৪২ বছর ধরে আছেন, সঙ্গে আছেন, তারপরে বিজেপিতে এসছেন। কিন্তু এত হামবড়াই, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, এগুলোকে অ্যাকসেপ্টেবল নয়, বিজেপির কেউ অ্যাকসেপ্ট করবেও না এটা। প্রথম কথা দেখুন, পশ্চিমবঙ্গে সৌজন্য বিষয়টা উঠে গেছে তৃণমূলের হাত ধরে। ২০১১ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, ওই যে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিতে জেল খেলেছেন, কি বলেছিলেন? যে সিপিএম হচ্ছে কেউটো সাপের মতো, চায়ের দোকানে সিপিএমের সাথে আড্ডা মারবেন না, সিপিএমের বাড়িতে মেয়ের বিয়ে দিবেন না। এটা সৌজন্য ছিল। সামাজিক অনুষ্ঠানেও দুদলকে এড়িয়ে যায়। এখন দিলীপবাবু হঠাৎ করে সৌজন্যের বিষয়টাকে সামনে আনছেন কেন? না, অর্কদা, দিলীপবাবু তো বলেছেন রাম মন্দিরে যদি যেতে পারি, এখানে গেলে কি? নিশ্চয়ই যেতে পারেন, অসুবিধে। কিন্তু উনি জগন্নাথ দর্শনে যাওয়াটা ওনার মুখ্য ছিল না। ওনার
মুখ্য ছিল শুভেন্দু অধিকারীকে খাস্তা করা। যেহেতু কাতিতে সেদিনকে হ্যাঁ। সনাতনী সম্মেলন, উনি কাকে টুপি দিচ্ছেন? প্রথম কথা দেখুন, মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সিপিএম এর সঙ্গে আপোষহীন লড়াই করেছেন, তখন তো সৌজন্য দেখাতেন না সিপিএম এর সঙ্গে। এবং সেই জন্য সিপিএম বিরোধী জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু বলে মনে করেছিল। ওই সময় তো সোমেনবাবু ছিলেন, সুব্রত মুখার্জি ছিলেন, তাদের সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধদেববাবু সম্পর্ক ছিল, সেই জন্য তাদেরকে তরমুজ বলা হতো, যে ভিতরটা লাল উপরেরটা সবুজ। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো এই কথা কেউ বলেনি, তাহলে অতি বড় শত্রুও বলেনি, তাহলে আপোষহীন সিপিএম। আপনি এটা ইন্ডিকেট করছেন ওর কথা যে দিলীপ বাবুর ওপরটা গেরুয়া ভেতরটা সবুজ? আমি সেরকম বলছি না, হতে পারে, হতে পারে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় প্রতিপক্ষও তো বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সঙ্গে 1 ইঞ্চি আপোষ করেননি, তার ডিভিডেন্ড তিনি পেয়েছেন। তারপরে বুদ্ধবাবু যখন রাজনীতি থেকে সরে গেলেন অসুস্থতার জন্য, বাড়িতে বিশ্রাম নিতেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য করতে শুরু করলেন। যখন দেখলেন বুদ্ধবাবুর দিক থেকে আর কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ আসবে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখাতে শুরু করলেন। বললেন বুদ্ধবাবুর চলে যাওয়ার পর ভাবতেই পারছি না, মারাত্মক ক্ষতি। এই বুদ্ধবাবুকে খুনি বুদ্ধ বলা হয়েছিল। হ্যাঁ, এই যে বিমান বোস সূর্যকান্ত মিশ্র মহাকরণা নবান্নয় গিয়ে ফিশ ফ্রাই খেলেন, তার ক্ষতি এখনও সিপিএম মেরামত করতে পারছে না। তা দিলীপবাবু এটা জানেন না? বাংলায় কি অবস্থা জানেন না? সামনে নির্বাচন জানেন না? বিজেপির কর্মী সমর্থকদের কাছে কি মেসেজ যাবে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি মুখে কথা বলছেন? একদমই। শুভেন্দু অধিকারী খারাপ ভালো মন্দ, তার রাজনীতি নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু শুভেন্দু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছে, ও তো জানে যে আপোষহীন তৃণমূল বিরোধী। অর্কদা, এটাও কিন্তু খুব কোইন্সিডেন্স। দেখুন, যখন প্রথম মূর্তি শুরু হয়, কাজ শুরু হয়, তখন শুভেন্দুবাবু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। আর যেদিনকে উদ্বোধন হলো সেদিনকে দিলীপ ঘোষ পাশে বসে আছে। এবং হ্যাঁ, সেটা তো কিভাবে দেখবেন? এটাই মানে কি বলবো আর কি, বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আমার প্রশ্ন ওটা যে জগন্নাথ দেবের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, সেখানে কলতলা রাজনৈতিক ঝগড়া এবং কী সব মুখের ভাষা, এগুলো বাংলা সংস্কৃতি? দিলীপবাবু বড়াই করেন সৌমিত্র খানের মুখের ভাষা কি, দিলীপ ঘোষের মুখের ভাষা কি, সবটাই ওরকম ভাবে। তথাগত রায়কে তো পার্সোনালি উনি অ্যাটাক করেছেন, কটা পঞ্চায়েত দিয়েছেন, কটা এমপি দিয়েছেন, সন্ধ্যেবেলায় বললাম না এখানে আর কি মিন করেছেন, মাল খেতেন বলেছেন। হ্যাঁ, তো তথাগত রায়ের সময় প্রেক্ষিতটা অন্য ছিল, তখন বামেরা শক্তিশালী ছিল, তৃণমূল বিজেপির আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর দিলীপবাবু যখন এই দায়িত্ব নিয়েছেন, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এককভাবে কেন্দ্রে ক্ষমতায় বিজেপি। একদমই। ওনার কৃতিত্ব নেই আমি বলছি না, কৃতিত্ব আছে, কিন্তু তিনি সব কিছু আত্মসাৎ করতে চাইছেন। এত আমিত্ব কেন? শুভেন্দু অধিকারী ভালো কথা বলেছেন যে প্রেম প্রীতি ভালোবাসা বিরহ দহন এসব নিয়ে আমি কিছু বলবো না, এবং আমি মুখ্যমন্ত্রীকেই শুধু কাউন্টার করি। ও বিরোধী দলনেতা, ও নিজের স্ট্যান্ডার্ডটা সেট করে নিয়েছে। এবং ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছে না, ও তো মমতা স্কুলে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ও জানে যে আপোষহীন সিপিএম বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা। একদমই। আর দিলীপবাবু বলছেন যে শুভেন্দু তৃণমূল থেকে সর্বোচ্চ পেয় করেছেন, নাম বলেননি, বিজেপিকে ইউজ করা হচ্ছে, মমতার আঁচলের তলায় কামানোর জায়গা বলেছেন উনি। বিজেপি কামানোর জায়গা, কামানোর পার্টি, এবং বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। দিলীপবাবুর কিন্তু কোনো ভবিষ্যৎ নেই রাজনীতিতে, তিনি নিজেকে খেলো করে ফেলেছেন, সস্তা করে ফেলেছেন। এবং বিজেপির যে কর্মী সমর্থকরা ওনাকে খুব পছন্দ করতো, ওনার স্ট্রেট কাট কথাবার্তা, একদম ডাকাবুকো মেন্টালিটি, একদম। কিন্তু উনি নিজের কি বলবো রাজনৈতিক ক্যারিয়ারের মূলে কুঠারাঘাত করেছেন। বিজেপির কর্মীরা ওনাকে বিশ্বাস করবে না। কোনো জায়গায় অর্কদা তৃণমূলকে ইউজ করলো, মানে এখন যেহেতু পদ নেই, বিরুদ্ধে ওনার ক্ষোভ আছে, তৃণমূল সেটাকে ব্যবহার করেছে এবং দিলীপবাবু ব্যবহৃত হতে দিয়েছেন। সেটাই আপনাকে জিজ্ঞেস, বাচ্চা ছেলে নাকি উনি, 61 বছর বয়স, অনেক ঘাটের জল খেয়েছেন, উনি ব্যবহৃত হতে দিয়েছেন। এবং তার থেকে সিগনিফিকেন্ট অর্কদা, ওনার ওয়াইফ বলছেন সময় কথা বলবে,
সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল ওনার পরবর্তী পদক্ষেপ কি। শুনুন, সময় কথা বলবে। শিখা মিত্র সোমেন মিত্রর স্ত্রী 2008 সালে এই জুলাই অগাস্ট মাসে লোয়ার রডন স্ট্রিটে সুরিয়া অ্যাপার্টমেন্টে সোমেনবাবুর ফ্ল্যাটে এক সন্ধ্যায় হাজির হলেন সুব্রত মুখোপাধ্যায় বেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে। সোমেনবাবুকে অনেক দিন ধরে এবং তার সহধর্মিনীকে অনেক দিন ধরে ব্রেন ওয়াশ করছিলেন কুণালবাবু, একই পাড়ার লোক, আমার স্ট্রিট, রামমোহন রায় রোড। সোমেনবাবু প্রথমে রাজি হননি, কিন্তু শিখা দেবী চাপ সৃষ্টি করেছিলেন যে তুমি যাও, কি আছে, মমতা বলছে যাও, পুরনো যা বিবাদ আছে মিটিয়ে নাও। সোমেনবাবু বাধ্য হয়েছিলেন যেতে। জিতলেন 2009 ডায়মন্ড হারবার থেকে। প্রথমবার ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো অবাম প্রার্থী জিতল। তার 5 বছর পর থেকে সোমেনবাবুর কি অবস্থা হলো, তিনি তৃণমূলে ঘর করতে পারলেন না, বেরিয়ে আসতে হলো। 16 সালে বাম কংগ্রেস প্রার্থী হয়ে চৌরঙ্গিতে লড়লেন, জিততে পারলেন না। 14 লোকসভা নির্বাচনে লড়লেন, কংগ্রেসের হয়ে জিততে পারলেন না। তারপরে সোমেনবাবুর রাজনৈতিক অস্তাচলে চলে গেলেন। সেদিনকে যদি সহধর্মিনীর কথা শুনে তিনি যদি তৃণমূলে না যেতেন, সোমেন মিত্র বাংলার অবাম রাজনীতি এবং কংগ্রেসী রাজনীতিতে অন্যতম মুখ ছিলেন, থাকতেনও, আজীবন থাকতেন। আমি দিলীপবাবুর সহধর্মিনী, ওনাকে চিনি না, রিঙ্কু, ওনার নাম রিঙ্কু দেবী, উনিও মাতৃশক্তি। ওনাকে বলবো যে এই শিখা মিত্র সিন্ড্রোমে গা ভাসাবেন না, দিলীপবাবুর তাহলে ভালো হবে না। সময় কথা বলবে, তৃণমূলের দিকে ইঙ্গিত করছেন না, তৃণমূলে যাবেন। তো বাবুল সুপ্রিয় কি আছে তৃণমূলে, কি তার এখন আছে না, মন্ত্রী হয়ে আছে। দিলীপবাবু রাজ্য সভাপতি ছিলেন, বিজেপি সভাপতি কেন্দ্রিক দল। আজকে তার সঙ্গে দলের একটা অংশের মনোমালিন্য হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব, বৃহত্তম দলে হতেই পারে, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এখনই পদ দিচ্ছে, তা উনার এত অধৈর্য হয়ে গেল, কিছু তো রাজ আছে। ওর কথা পরের প্রশ্ন হয়তো মানুষজন সবাই জানতে চাইবেন যে যদি আমরা ধরেও নিই যে 3টা অ্যাসপেক্ট হতে পারে, ইদার আপনি প্রথমেই বললেন দল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, ওনাকে শহীদ করবে না, বেশ, তাহলে উনি দলেই থাকবেন, এসব বলবেন, দল ইগনোর করবে, রাইট, কিন্তু স্যান্ডউইচড হয়ে থাকবেন, মানে কর্নার হয়ে থাকবেন। উনি করতে পারেন, নিজের মতো বেশি কর্মসূচিও পাবেন না, বেশ। এবং আমার ধারণা শুভেন্দুবাবু, সুকান্ত বাবুর মাধ্যমে দলের শীর্ষ নেতারা এই সৌমিত্র খানদের বলে দেবে, দিলীপবাবু যাই বলুন না কেন তোমরা কোনো কথা বলবে না। বেশ। আর দিলীপবাবু একতরফা বলে গেলে যদি কোনো প্রতিক্রিয়া না হয়, অবভিয়াসলি সেটা তো তার কোনো হাসির করা, একদম তাই, মানে একদম গুরুত্ব পাবেন না। এটা হলো প্রথম অপশন। দ্বিতীয় অপশন, যদি উনি দল ছেড়ে দেন, আমরা প্রত্যেকে জানি, আপনিও বললেন যে তার যখন তিনি সভাপতি ছিলেন বিজেপি কিন্তু 77-এ পৌঁছেছিল, একদম মানে সিঙ্গেল ফিগার থেকে ডাবল ফিগার। যদি উনি দল চেঞ্জ করেন, দল ছেড়ে দেন, বিজেপির ক্ষতি না তৃণমূলের লাভ? তৃণমূলেরও লাভ নয়, বিজেপিরও ক্ষতি না। তৃণমূল তো চাইছে না দিলীপবাবু তৃণমূলে যোগ দিক। তৃণমূল চাইছে দিলীপবাবু বিজেপিতে থেকে এই কাণ্ডগুলো করুক। তৃণমূল চাইছে না বিজেপি। এই জন্য আপনি বললেন যে তৃণমূল প্ল্যান্ট করেছে। হ্যাঁ, উনি প্ল্যান্টেড হয়েছেন, কাউকে ইচ্ছে করে কি প্ল্যান করা যায় নাকি? রাইট। হ্যাঁ, দিলীপবাবু সব চাওয়া পাওয়ার ব্যাপার। উনি পদ পাচ্ছেন না, সাংসদ হতে পারছেন না। তবে শুভেন্দুবাবুর একটা দোষ আছে, মেদিনীপুরের আসন থেকে দিলীপবাবুকে শেষ মুহূর্তে সরানোটা ভুল হয়েছে, সেটা দিলীপবাবুর ক্ষোভের কারণ। এটাকে আমি সঙ্গত বলে মনে করি। এটা আমি সঙ্গত বলে মনে করি। দিলীপবাবু সংগঠন করেছেন, কর্মীদের পাশে থেকেছেন। আরে রাজনীতি অনেক দিনের খেলা, উনি বিজেপি সঙ্গে সঙ্গে এতদিন ধরে যুক্ত, এত কথা বলছেন কেন? ওনার ক্ষোভ থাকলে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওনার ক্ষোভ, উনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে পারতেন তো। উনি সেটা না করে তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, দেখো বিজেপির ঘরে গন্ডগোল, সেই ন্যারেটিভে অনুঘটকের কাজ করলেন। সেই জন্য আমি বলছি উনি প্ল্যান্টেড। ওনার ক্ষোভ যন্ত্রণার কথা বিজেপি দিল্লি থেকে বলতে পারতেন না? ওনার কি যোগসূত্র নেই নাকি? সব আছে।
তৃণমূলেরই বার্তা বাহক। যদি অমিত শাহ ডেকে বেড়াতেন দিলীপ ঘোষ, সুকান্ত বাবু, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, সবার সাথে একজোটে মিলে মিশে কাজ করতে পারতেন, সেটা তিনি না করে তিনি তৃণমূলের হাতে তামাক খাবেন। ওর কথা প্রভু ক্ষমা করো, আপনি কাকে মিন করছেন? আমি জগন্নাথ দেবের কাছে বঙ্গবাসী হিসাবে লজ্জিত। তিনি জগতের নাথ। পবিত্র দিনের এখানে এসব খিল্লি করার জায়গা সেদিন, একদম। আর কি মুখের ভাষা সব। জগন্নাথ দেব ক্ষমা করবেন কিনা জানি না, তিনি তো তার দয়ালু, তিনি জগতের নাথ, কিন্তু বঙ্গবাসী হিসাবে প্রভুর কাছে আমাদের ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। প্রভু ফেঁসে গেছেন এই নির্লজ্জ দলবাজির মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রী খুব রিলিজ করেছেন ব্যাপারটা আমার মনে হয়, কারণ যেভাবে আপনারা দেখলেন যেভাবে আতিথেয়তা দেখালেন উনি, এবং তারপরে অরূপ বিশ্বাস জল দিলেন। মুখ্যমন্ত্রীর আতিথেয়তা, ওগুলো মুখ্যমন্ত্রীর অসম্ভব ভালো। মমতার দুটো সাইড আছে, একটা সাইড হচ্ছে অসম্ভব মানবিক, একদমই তাই এবং এই মানবিক এক্সাম্পল সেট করা যায়, বহু আছে, একদমই তাই। এই মানবিক সাইডের এগুলো প্রকাশ। এর মুখ্যমন্ত্রীর সৌজন্যের মধ্যে আমি কিচ্ছু দেখি না, এর মধ্যে আমি রাজনীতিও দেখি না। উনি কি এক্সপেক্ট করেছিলেন দিলীপবাবু আসবে? হ্যাঁ, দিলীপবাবু তৃণমূলের হাতে তামাক খেয়েছেন, সেই সুযোগটা মুখ্যমন্ত্রী নিয়েছেন। তিনি তো রাজনীতিবিদ। কিন্তু আমার খারাপ লাগছে যে তৃণমূলের বুমেরাং হবে না তর্কটা? তৃণমূলের ওই শুভেন্দুকে একটু শুভেন্দুকে খাস্তা করছে দিলীপ ঘোষ, এটা তৃণমূল একটু মজা পাচ্ছে। বিজেপির ভোট ব্যাংকে কোনো সমস্যা? কিচ্ছু হবে, হিন্দু ভোট ব্যাংকের ক্ষেত্রে কিচ্ছু হবে না। তৃণমূলেরও ভোট বাড়বে না, বিজেপিরও ভোট কমবে না, যা আছে তাই। দিলীপ ঘোষ অত বড় কেউ কেটা নয়। তার বিয়ের অনুষ্ঠান সংবাদ মাধ্যম দেখাচ্ছে যেন চার্লস আর লেডি ডায়ানার বিয়ে হচ্ছে। হ্যাঁ, একদমই। এটাই তো না। আমাদের সবাই প্রভুর কাছে ক্ষমা চাওয়া উচিত। জগন্নাথ, তার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, তার মন্দিরের দ্বারোদ্ঘাটন, সেই সময় কলতলার চর্চা হলো রাজনৈতিক নেতাদের মধ্যে। এরা আবার দাবি করে এরা আবার জগন্নাথ ভক্ত। ওর কথা শেষের দিকে শেষ প্রশ্ন করব, তার এই যাওয়া নিয়ে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ নিয়ে কিন্তু বিজেপির কিছু নেতা নেত্রী বলছেন যে যেতে পারেন, তাকে ইনভাইট করা হয়েছে, আরও তো অনেকে ইনভাইট করা হয়েছে, শুভেন্দুবাবুকে ইনভাইট করা হয়েছিল, আপনি নিজেই বলেছেন, আপনার প্রত্যেকে জানেন সেটা, যেতে পারেন। আবার এক শ্রেণী বলছেন না, এটা মানা যায় না, যেটা আপনি বললেন যে বিরোধী মানে বিরোধী, কোনো রকম কোথাও মুখ্যমন্ত্রীর পাশে বসে দেখা করা তো দূরের কথা, ছবি তোলা এবং এই আতিথেয়তা রক্ষা করা কিভাবে দেখবেন? 1 বছর বাদে নির্বাচন, দুটো পার্ট, দুটো গ্রুপ বলছে, এবং তারপরে কিছু এমএলএ আছে। অর্থাৎ মুর্শিদাবাদ, পেহেলগাম, বাংলাদেশের ঘটনাটা হচ্ছে, হিন্দু তো নির্যাতিতা হচ্ছেন, মাতৃশক্তি তো লাঞ্ছিত। দিলীপবাবু একটা কথাও বলেছেন, একদম শেষ দিকে আপনাকে বলি, যে আমাকে কাটলে চিনলে রক্ত বেরোবে, হিন্দু রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। ঠিক আছে, ভালো তো। দিলীপবাবুর আসল দল বিজেপি, তিনি সঙ্গের প্রচারক ছিলেন, তিনি কেন তৃণমূলের হাতে তামাক খাবেন? আমার প্রশ্ন এটাই। এইসব অবাঞ্ছিত তো বিতর্ক, তার ছবিতে জুতোর মালা পরানো হচ্ছে, কোলাঘাটে মারামারি হচ্ছে, মেদিনীপুরে তার ঘনিষ্ঠ সভাপতি, সেই এক জিনিস, এসব তো মানে ভাবমূর্তিতে আনওয়ান্টেড। দিলীপবাবু ভাবমূর্তি ধাক্কা খেয়েছে ভয়ঙ্কর রকম ভাবে। দিলীপবাবুকে বিজেপির যেসব কর্মীরা মনে করতেন লড়াকু, তারা এখন তাকে তৃণমূলের এজেন্ট বলে যদি চিহ্নিত করে, দিলীপবাবু দোষ দিতে পারবেন না। কলকাতা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা কিন্তু একদম গরমাগরম আলোচনা করলাম এই মুহূর্তে। দীঘার ঢেউয়ের নাম দিলীপ ঘোষ। কি দীঘার ঢেউ, আমরা প্রত্যেকে খুব মজা করি, রিলিশ করি, এবং দীঘাতে যাই, সমুদ্রের ধারে, সমুদ্রের কাছে। দীঘার যে ঢেউ, তার নাম কি দিলীপ ঘোষ। কত বড় ঢেউ সেটা কিন্তু মানুষজন ঠিক করবেন। সে ঢেউয়ের তেজ কত মানুষজনকে আকৃষ্ট করতে পারবে কি আদৌ, সেটা আপনারাই ঠিক করবেন। আমরা আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম তৃণমূলের ক্ষতি নাকি বিজেপির লাভ, নাকি যা ছিল তাই থাকবে। তবে শেষে আরও একবার বলবো, যেটা অর্কদা বললেন, যে এরম একটা দিনে যেখানে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, জগন্নাথ দেবের মূর্তি উদ্বোধন হচ্ছেন, সেদিনকে এই রাজনীতি করা, এটাই কি বঙ্গ রাজনীতির ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই জন্যই প্রভু ক্ষমা করো আমাদের আজকের এই অনুষ্ঠানের টাইটেল যেটা আপনারা দেখছেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।